সার্থকের পরিকল্পনা এবার হাতে নাতে ধরা পড়ে গেল স্রোতের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থকের চোটে মলম লাগানোর জন্য সার্থককে নিজের রুমে নিয়ে আসে স্রোত, ঠিক সেই মুহূর্তে সার্থককে মলম লাগাতে গিয়ে স্রোত বলতে থাকে যে স্যার যথেষ্ট পরিমাণে আপনার যন্ত্রণা হচ্ছে, তাই না? আসলে এটা লাগাটাই স্বাভাবিক, খুব অনেকটা কেটে গিয়েছে, আপনার কী দরকার ছিল ওদের সাথে এরকম করে হাতাহাতি করার বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে যদি হাতাহাতি না করতাম, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দিত তাহলে কী হতো বলো তো? ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে স্যার প্রথমেই তো আমি আপনাকে বলেছিলাম যে এই শুনশান রাস্তাটা দিয়ে আমাদের আসাটা মোটেও ঠিক হবে না, কিন্তু তা সত্ত্বেও আপনি শুনে না শুনে কেন ভান করলেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আজকে যদি আপনার কিছু হয়ে যেত, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার শুনুন, আজকে আপনার কোনো কিছু হয়ে গেলে সব থেকে বেশি কিন্তু কষ্ট পেত বাপি। বাপি থেকে শুরু করে সকলে কিন্তু আমাকে দোষারোপ করতো যে আমাকে ডিনারে ডেটে নেওয়ার নাম করে আমি আপনাকে হয়তো বা সেই রাস্তা দিয়ে নিয়ে এসেছি এবং তাতেই আপনার ক্ষতি হয়েছে, আপনি সেটা বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তেই সার্থক বলে থাকে যে এই সব কিছুর পেছনে কিন্তু একটা ভালো দিকও হয়েছে, সেটা নিশ্চয়ই তুমি খেয়াল করোনি, তাই না স্রোত? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কোন জিনিসটা? তখন সার্থক বলতে থাকে যে এই যে তুমি যে আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো, সেই কথাটা তো আমি এমনি এমনি জানতে পারতাম না, তোমাকে হাজারবার জিজ্ঞেস করলে তো আমি বুঝতে পারতাম না, কিন্তু সেই কথাটাতে তুমি তোমার মনের ভুলে তোমার মুখ ফসকে বেরিয়ে এসেছে, সেই কথাটা তুমি একবারও খেয়াল করেছো স্রোত? ঠিক সেই মধ্যে স্রোত বলে থাকে যে স্যার তখন আবেগের বসে কী রেখে কী বলে ফেলেছি সেটাকে আপনি আবার সিরিয়াসভাবে ধরে নেবেন না। ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে এই জিনিসটাই যে তোমার আসল মনের কথা সেটা আমার বুঝতে বাকি নেই স্রোত, আমি খুব ভালো করেই জানি যে তুমি গোটা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু তুমি যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, আমার প্ল্যান যেটার জন্য আমি করেছিলাম সেটা সম্পূর্ণরূপে এক্সিকিউট হয়েছে এবং আমি সাকসেসফুল হয়েছি এই যাত্রায়। অন্যদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার আপনি আমাকে একটা কথা বলুন তো, সেই গুন্ডাদের যদি সত্যকার অর্থে আমাদের কাছ থেকে কোনো কিছু চুরি ছিনতাই করারই হতো তাহলে ওরা টাকা পয়সা নিয়ে নিশ্চয়ই আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যেতে পারতো, কিন্তু ওরা বারবার করে আমি দেখলাম আমাকে চেপে ধরেছে, কিন্তু তা সত্ত্বেও আপনার দিকে তেড়ে আসে, শুধুমাত্র ওরা আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করছে, সেটা কেন বলুন তো? যদি ওদের উদ্দেশ্য ছিনতাই করারই হয়ে থাকে, তখন সার্থক বলতে থাকে যে ছাড়ো না শুধু ওসব নিয়ে এত ঘাটাঘাটি করে লাভ কী বলতে? একটা বিপদ কেটে গিয়েছে, ঈশ্বরের কাছে শুক্রিয়া আদায় করো যে ঈশ্বর আমাদেরকে সুস্থ সবলভাবে বাড়ি ফিরিয়ে এনেছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না না স্যার, এটা কী করে হতে পারে বলুন তো? ওখান দিয়ে তো আরও অনেকজনও যাতায়াত করছিল, কই তাদের কেউকে তো তারা চেপে ধরেনি, তার থেকে বড় কথা তারা প্রত্যেকজন কিন্তু মাস্ক পরা অবস্থায় ছিল, তারা কেন নিজেদের চেহারা লুকানো করতে যাবে বলুন তো? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে তাকে সর্বনাশ করেছে, এই মেয়ে আবার গোয়েন্দাতে পরিণত হয়ে যায়, ও যদি এবার এই বিষয় নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয় তাহলে যদি একবার জানতে পেরে যায় যে গোটা পরিকল্পনার পেছনে আমার হাতে তাহলে তার রক্ষে থাকবে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তুমি ওসবই কেন পড়ে গেলে বলো তো? কী চাওটা কি তুমি? আবার সেই তাহলে গুন্ডাদের কাছে যাও, তুমি গিয়ে না হয় জিজ্ঞেস করো যে তোমাদের কী কী মতলব ছিল, কী কী কারণে তোমরা আমাদেরকে আটকিয়েছো, ওরাই বরঞ্চ তাহলে ভালো বলে দিতে পারবে। তখন স্রোত বলতে থাকি যে স্যার আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই গুন্ডাদেরকে নির্ঘাত আপনি ভাড়া করে এনেছেন, নয়তো বা সেই গুন্ডারা শুধুমাত্র আসার পর থেকে আপনার দিকেই কেন আক্রমণ করার চেষ্টা করছে, আর আমাকে কোনো কিছু করার চেষ্টা কেন করলো না, আমার কোনো ক্ষতি করার আর কেন চেষ্টা করলো না? ওরা যদি সত্যকারের ছিনতাইকারী হয়ে থাকে তাহলে ওরা অবশ্যই আমাকেও হামলা করতো, আমাকেও আঘাত করতো, সেরকম কোনো কিছুই ওরা করেনি, তার মানে এর পেছনে অন্য কোনো রহস্য আছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।